সচ্ছল গৃহস্থ অনিমেষবাবু ঘরে বসে আছেন। হঠাৎ তিনি তার স্ত্রী সুমিত্রাকে ডেকে বললেন, কই গো গিন্নি, কোথায় গেলে? তোমার কি কি প্রয়োজন আমাকে একটু লিখে দাও তো। আসলে কাজের চাপে আমার খুব একটা মনে থাকে না তো, তাই আর কি। সুমিত্রা একটু ঝাঁঝালো গলায় উত্তর দিলেন, তুমি তো সবসময় শুধু ভুলেই যাও সবকিছু। আসলে কি ভুলে যাও, নাকি আমি যা চাই তা আমাকে না দেবার এটা পরিকল্পনা? অনিমেষবাবু হেসে বিনয়ের সাথে বললেন, না গিন্নি, তুমি কি যে বলো। তুমি যা চেয়েছো আজ পর্যন্ত, তোমাকে কি আমি সেটা দিইনি? তুমি বলো তো। সুমিত্রা কিছুটা শান্ত হয়ে বললেন, হ্যাঁ তা দিয়েছ, কিন্তু ইদানিং দেখছি তুমি যেন সবকিছু ভুলে যাচ্ছ। অনিমেষবাবু আশ্বস্ত করে বললেন, আরে ভুলিনি। আসলে কি জানো তো, প্রতিদিন এক কথা শুনতে শুনতে আর ভালো লাগে না। তাই আমি ভেবেছি সপ্তাহে একদিন তুমি যা চাও সব তোমার মুখের সামনে হাজির করে দেব। তাহলেই তুমি খুশি হয়ে যাবে আর আমাকে ভালো ভালো রান্না করে খাওয়াবে। সুমিত্রা খুশি মনে আবদার করলেন, বেশ, দেখা যাবে। আচ্ছা শোনো, আজকে আসার সময় 1 বস্তা সরু চাল নিয়ে এসো, ঘরে চাল একদম ফুলে গেছে। অনিমেষবাবু গর্বের সাথে বললেন, ব্যাস, তুমি একবার বলে দিয়েছো, এটাই আমার জন্য যথেষ্ট। বিকেলের মধ্যেই তোমার সামনে সবচেয়ে দামি সবচেয়ে সরু চালের একটা বস্তা এনে হাজির করব। দেখো না, চারদিকে একটু তাকিয়ে দেখো, মানুষ দুমুঠো চালের জন্য হাহাকার করছে। সুমিত্রা সায় দিয়ে বললেন, তুমি ঠিকই বলেছ। ওই তো আমার ছোট বোন কবিতা কোথা থেকে যে ওই ভিখারির বাচ্চাটাকে আকাশ বিয়ে করলো দেখো, এখন দুবেলা খাবার জন্যই যে কি না করে দেখো। অনিমেষবাবু হাসি মুখে বললেন, তাহলে তোমার মতো সুখ আর কতজনকার আছে বলো? আচ্ছা এখন বলো, তোমাকে আমি ভালো রেখেছি কি রাখিনি? সুমিত্রা তৃপ্তির সাথে বললেন, হ্যাঁ গো সত্যি, তুমি আমাকে খুব ভালো রেখেছ। আমার তো খাওয়া পড়ার কোনো অভাব হয় না। মাসে আমি 5টা করে শাড়ি পাই তোমার কাছ থেকে, আর গয়না তো আমার কাছে অফুরন্ত আছে। অনিমেষবাবু সশব্দে হেসে উঠে বললেন, আর ওদিকে তোমার বোন, তার কি সারা বছরে একটাও কাপড় জোটে? দুজনেই উচ্চ স্বরে হাসতে লাগলেন। ওদিকে একটি ছোট জীর্ণ ঘরে আকাশের সাথে কবিতার কথা হচ্ছিল। আকাশ বিষণ্ণ মনে স্ত্রীকে প্রশ্ন করল, তুমি যে আমাকে কি দেখে বিয়ে করলে আমি এখনো বুঝতে পারছি না। তোমার কোন ইচ্ছেটা আমি পূরণ করেছি বলো তো আজ পর্যন্ত ঠিক করে? কবিতা ধমক দিয়ে বলল, শোনো, তুমি প্রত্যেক দিন সকালবেলায় ঘুম থেকে উঠে এই এক গান গাইবে না, বলে দিলাম। আমি তোমাকে আগেও বলেছি আমার অর্থবিত্ত এসবের প্রতি কোনো টান নেই। আমি চেয়েছিলাম একজন ভালো মনের মানুষ। উপরওয়ালার কাছে সব সময় প্রার্থনা করতাম, আর তিনি তোমাকে আমার কাছে পাঠিয়েছেন, তাই আমি তোমাকে বিয়ে করেছি। আকাশ অপরাধ বোধ নিয়ে বলল, পছন্দেরও তো একটা ঢং থাকা উচিত। তোমার জায়গায় আমি হলে কিন্তু আমি নিজেকে কোনোদিনই পছন্দ করতাম না। কবিতা মুচকি হেসে বলল, সে তো তুমি আমাকেও পছন্দ করো না, সেটা তোমার কথা শুনলেই বোঝা যায়। এই কথা কেন বলছো তুমি? কবিতা অভিমানের সুরে বলল, এই যে প্রত্যেক দিন উঠে তুমি আমাকে এসব ঢঙের কথা শোনাও, এখান থেকেই বোঝা যায় যে তুমি হয়তো আমাকে সরিয়ে দিয়ে অন্য কাউকে বিয়ে করতে চাইছো। আকাশ আটকে উঠে বলল, ছি 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 গিন্নি, এসব তুমি কি বলছো আমাকে? আমি কোনোদিন স্বপ্নেও এ কথা ভাবি না গো। আসলে কি জানো তো, তোমার জামাইবাবু যখন তার গিন্নিকে, মানে তোমার বোনকে অনেক কিছু উপহার দেয়, তখন আমার খুব কষ্ট হয়। মনে হয় জানো, তোমাকে আমি একটুও সুখে রাখতে পারি না। সুখ তো ছাড়ো, তোমাকে আমি আজ থেকে প্রায় 6 মাস আগে একটা শাড়ি কিনে দিয়েছিলাম, সেটাই এখন চালাচ্ছ। একটা শাড়ি কেনার মতো ক্ষমতাও আমার নেই। কবিতা আকাশের হাত ধরে বলল, আমার বেশি কিছু চাই না গো, আমার যতটুকু আছে ততটুকুতেই আমি খুশি। আমি শুধু তোমার সঙ্গে শান্তিতেই ঘরে জীবনটা কাটাতে চাই। হঠাৎ এক বৃদ্ধা তৃষ্ণায় কাতর হয়ে সুমিত্রার রাজপ্রাসাদ সম বাড়ির সামনে এসে ডাক দিলেন, কই রে মা, বলি কেউ বাড়িতে আছিস? একবার বেরিয়ে আয় না মা। সুমিত্রা বিরক্তি নিয়ে বেরিয়ে এলেন। কি ব্যাপার, কি চাই এখানে? বৃদ্ধা কাতর স্বরে বললেন, সেই কখন থেকে রাস্তায় হেঁটে বেড়াচ্ছি রে, তুই আমাকে দয়া করে একটু পানি দিবি মা, প্রচণ্ড পানি পিপাসা পেয়েছে। সুমিত্রা মুখ ঝামটা দিয়ে বললেন, যখনই বড় বাড়ি দেখেছ অমনি জল চাইতে চলে এসেছো বল। এরপর জল খাবারের নাম করে আরও কত কিছু যে চাইবে তার কোনো কি ঠিক আছে? এখনকার গরিবদের খেতে দিলে শুতে চায়। বৃদ্ধা মিনতি করলেন,
না মা, আমি কিছুই চাইব না রে তোর কাছে। তুই এই বৃদ্ধা মায়ের ওপর একটু দয়া কর। আমার সত্যিই খুব পানি পিপাসা পেয়েছে রে, আর হাঁটতে পারছি না একটুও। সুমিত্রা কর্কশ্বরে বললেন, ও সব জল-টল হবে না, তুমি এখান থেকে যাও। আর তুমি কি ভেবেছ তোমার মিষ্টি কথায় আমি ভুলে যাব? কখনো না। বৃদ্ধা অবাক হয়ে বললেন, তুই এইভাবে কেন কথা বলছিস রে মা? আমি তোর কাছ থেকে সাহায্য পাবো বলেই তো এলাম। সুমিত্রা বললেন, ওরকম অনেক ভিখারি দুবেলা আসে, প্রথমে জল চায়, তারপরে খাবার চায়, তারপর টাকা চায়। এই করতে করতে তো একেবারে মাথায় উঠে পড়ে। কেন রে, আমরা কি এখানে দানপত্র খুলে রেখেছি? বৃদ্ধা চোখের জল মুছে বললেন, ঠিক আছে মা, আমি চলে যাচ্ছি। তবে মনে রাখিস, তুই মানুষের সাথে যেভাবে ব্যবহার করলি, সেই ব্যবহার কেউ কোনো দিনও ভুলবে না। নে নে, খা তোরা। তোরা না খেলে কি করে হবে? তোদের জন্য সেই সকাল থেকে কত কি খাবার রেখে দিয়েছি। তোরা না খেলে যার হবে না। বৃদ্ধা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে কবিতার বাড়ির দরজায় এলেন। মা রে, আমাকে একটু জল দিবি মা? আমি সেই অনেক দূর থেকে হেঁটে আসছি, কেউ আমাকে জল দিল না রে। আমি এই বাঁশের ব্রিজ টপকে এইখানে এলাম। কবিতা তাকে দেখে পরম যত্নে বলল, সে কি বুড়িমা, আপনি সেই নদীর ওপার থেকে জল না খেয়ে এখানে আসছেন? আরে আসুন আসুন, আমি আপনাকে জল দিচ্ছি। জল খেয়ে বৃদ্ধা দীর্ঘশ্বাস ফেললেন। আহ, অনেক শান্তি পেলাম রে মা, সত্যি এত শান্তি আমি আগে কোনো দিনও পাইনি। কবিতা জিজ্ঞেস করল, কিন্তু আপনার কি পথে কেউ জল দিল না কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। জল দিতে তো আর পয়সা লাগে না। বৃদ্ধা আক্ষেপ করে বললেন, সেটা কজন বোঝে রে মা। আমি নদীর ওপারে একটা বড় বাড়িতে গিয়েছিলাম, আর ওখানে জল চাওয়াতে সেখানকার বউটা আমাকে দূর দূর করে তাড়িয়ে দিল। কবিতা মুচকি হেসে বলল, ও বুঝেছি, দিদি আপনার সাথে এমন ব্যবহার করেছে। বৃদ্ধা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, দিদি মানে ও কি তোর নিজের দিদি? কবিতা মাথা নিচু করে বলল, হ্যাঁ বুড়িমা, ও আমার নিজের দিদি। ওর বড় বাড়িতে বিয়ে হয়েছে। ও অনেক বড় লোক, জানেন? বৃদ্ধা আশীর্বাদ করে বললেন, বড়লোক হতে পারে, কিন্তু ওর মনটা অত্যন্ত নীচ। কারোর পরোয়া করে না। অসহায় মানুষকে যে একটু সাহায্য করা দরকার, সেটা ওরা বোঝেন না। তার থেকে তুই অনেক ভালো রে মা। তুই থাকি সেই কুঁড়ে ঘরে, কিন্তু তোর মনটা অনেক বড়। আমি আশীর্বাদ করি মা, তোরা যেন সারা জীবন সুখে থাকিস। কয়েকদিন পর কবিতা আর সুমিত্রার বাবা বিশ্বনাথ বাবু বড় মেয়ের বাড়িতে এলেন। সুমিত্রা বাবাকে দেখে খুব খুশি হয়ে বলল, আরে বাবা, তুমি এসেছো? আরে আমার যে বিশ্বাসই হচ্ছে না। সত্যিই বাবা, তুমি আমাকে খুব বড় একটা উপহার দিলে। আরে এখন আসো আসো, তোমার এই বড় মেয়ের বড় বাড়িতে। বিশ্বনাথ বাবু সোফায় আরাম করে বসে বললেন, আহা, তোদের বাড়িতে এসে যে কি আরাম তুই কল্পনা করতে পারবি না। আমার বারবার মন চায় তোর বাড়িতে আসার। সুমিত্রা বলল, আমি তো তোমাকে কতবার বলেছি একা একা না থেকে তুমি আমাদের বাড়িতে সারা জীবনের জন্য চলে আসো। দেখো, এত বড় বাড়িতে আমরা মাত্র দুজন থাকি, তোমরা আমাদের এখানে চলে আসো না বাবা। বিশ্বনাথ বাবু বললেন, আমারও কি মনটা চায় না বল, কিন্তু মা সেটা হয় না। মেয়ের বাড়িতে এসে থাকলে লোকে কি বলবে বল দেখি। আচ্ছা, তো তোরা কেমন আছিস বল মা? সুমিত্রা গর্বের সাথে বলল, আমরা খুব ভালো আছি বাবা। আচ্ছা বাবা, তুমি আমাকে দেখে শুনে একটা ঘরে বিয়ে দিয়েছ বটে? বাবা জিজ্ঞেস করলেন। আচ্ছা মা, জামাই তোকে অনেক সুখে রাখে তাই না? সুমিত্রা উত্তর দিল, হ্যাঁ বাবা, ও আমাকে অনেক সুখে রাখে। এমন কিচ্ছু নেই যা ও আমাকে দেয় না। সমস্ত কিছু আমি না চাইতেই এনে দেয়। বিশ্বনাথ বাবু বললেন, এটাই তো চাই, তোদেরকে সুখী দেখলেই আমরা সুখী। তা বাবা এবার বলো, হঠাৎ করে আমাদের কথা মনে পড়ল কেমন করে? ও হ্যাঁ, আসল কথাটা বলতেই তো ভুলেই গেছিলাম। আসলে আমি একটা দাওয়াত রেখেছি, তো এই দাওয়াতে তোদের সকলের আশা চাই। সুমিত্রা নাকশিটকে জিজ্ঞেস করল, সকলের বলতে কি বউও যাবে নাকি? ওদের বাড়িতে এখনো যাইনি। সত্যি বলতে ওদের বাড়ি যেতে একদম ভালো লাগে না, তাও যেতে হবে, মেয়ে হয়তো। সুমিত্রা তাচ্ছিল্য করে বলল, সত্যি বাবা, তোমার ছোট মেয়ের বলিহারি।
একটা ছেলে দেখে বিয়ে করলো বটে, দুবেলা দুমুঠো ভাত খেতে পায় না ভালো করে, তার আবার বড় বড় কথা। বাবা সায় দিয়ে বললেন, কাকে আর কি বোঝাবি মা? যাক, এসব কথা বাদ দে। আমার না খুব খিদে পেয়ে গেছে, এখন দুটো খেতে দিবি? খেয়ে দিয়ে আবার ওই গরিবখানায় যেতে হবে তো। এরপর বিশ্বনাথ বাবু ছোট মেয়ে কবিতার কুঁড়ে ঘরে গেলেন। সেখানে গিয়ে বললেন, ভেতরে যাব তোদের? ভেতর আছে কোথায়? ঘর বাহির সবই তো সমান। আকাশ বিনয়ের সাথে বলল, হ্যাঁ বাবা, আসলে ছোট ঘর তো তাই। বাবা ঘরের কোণগুলো দেখে বললেন, কি করে যে এই ঘরে থাকিস সেটা তুই জানিস। বাপরে বাপ, আমার এসেই যেন গা গোলাচ্ছে। কবিতা হাসি মুখে বলল, তবে আমার খুব ভালো লাগে জানো বাবা, আমি খুব শান্তিতে আছি এখানে। বাবা বিরক্তি নিয়ে বললেন, হ্যাঁ, সেটা দেখতেই পাচ্ছি কত শান্তিতে আছিস। সেই ৬-৭ মাস আগে একটা কাপড় পরতে দিয়েছিলাম, এখনো সেই কাপড়টা পরে আছিস। যা, তোর সব। কবিতা ধীর গলায় বলল, আমার বেশি কিছু চাই না বাবা, আমি অল্পতেই সন্তুষ্ট। বাবা বিদায় নেওয়ার আগে বললেন, যাক, ভালো থাকলেই ভালো, আমার আর কি। আমি ভালো কথা বলতে এলাম। আচ্ছা শোন, আগামী পরশু আমার ঘরে একটা দাওয়াত রেখেছি, তা তোর দিদি আর জামাইবাবুকে নিমন্ত্রণ করে এসছি। তোদেরকেও বলে গেলাম, চলে যাবি? হ্যাঁ, দুটো ভালো মন্দ খেয়ে আসবি। কবিতা রাজি হয়ে বলল, ঠিক আছে বাবা, আমি ওই দিন ওনাকে নিয়ে চলে যাব। পরের দিন কবিতার পাড়ার এক প্রতিবেশীর মেয়ের খুব শরীর খারাপ হলো। কবিতার খুব মায়া হলো। সে দেখল মেয়েটি যন্ত্রণায় ছটফট করছে। আমি যে তোর জন্য ওষুধ কিনব সেই টাকা আমার কাছে নেই রে মা, তুই একটু কষ্ট করে শুয়ে থাক। সে তার মায়ের কাছে গিয়ে বলল, আমি বরং একবার সিরাজদার বাড়ি থেকে ঘুরে আসি, সিরাজদা নিশ্চয়ই আমাকে টাকা দিয়ে সাহায্য করবে। কবিতা সিরাজদার বাড়িতে গিয়ে আকুতি করল, সিরাজদা, ও সিরাজদা, দয়া করে আমাকে একটু সাহায্য করো, আমার মেয়েটার ভীষণ শরীর খারাপ, ওষুধ কেনার মতন আমার কাছে একটাও টাকা নেই, তুমি যদি আমাকে কিছু টাকা দাও তাহলে খুব ভালো হয়। সিরাজদা রেগে গিয়ে বলল, দেখ, তোরা যে এইভাবে নির্লজ্জের মতো আমার বাড়িতে চলে আসিস, তোদের লজ্জা লাগে না? বড়লোক দেখেই তুই ভেবে নিয়েছিস যখনই টাকা চাইবি তখনই তোকে টাকা দিয়ে দেব নাকি? হ্যাঁ, আমার কাছে কি টাকার গাছ রেখেছিস? কবিতা কাঁদতে কাঁদতে বলল, দাদা, খুব বিপদে পড়ে তোমার কাছে আশা নিয়ে এসেছি, দয়া করে ফিরিয়ে দিও না, নাহলে আমার মেয়েটার শরীর খুব খারাপ হয়ে যাবে, মেয়েটা যে বাঁচবে না। সিরাজদা নিষ্ঠুরভাবে তাড়িয়ে দিল। পারলাম না, তুই অন্য কোনো ব্যবস্থা কর, দেখ অন্য কোথাও পাস নাকি। কবিতা পাগলের মতো ছুটতে লাগলো সাহায্যের জন্য। পথে দেখা হলো প্রতিবেশী এক বান্ধবীর সাথে। সে সব শুনে বলল, কেন দেব না? আমার থেকে এখন এই টাকাগুলো তোমার বেশি প্রয়োজন, তাই তোমাকে আমি এই টাকাগুলো দিচ্ছি। কবিতা তাকে ধন্যবাদ দিয়ে ওষুধের ব্যবস্থা করল। দাওয়াতের দিন সুমিত্রা আর অনিমেষ বাবু সেজে গুজে বিশ্বনাথ বাবুর বাড়িতে পৌঁছলেন। বাবা তাদের আদর করে বসালেন। অনেক পরে আকাশ আর কবিতা এসে পৌঁছল। বাবা জিজ্ঞেস করলেন, তোদের আসতে এত দেরি হলো কেন? কবিতা বলল, আসলে বাবা, আমাদের পাড়ার ওই মেয়েটার খুব শরীর খারাপ ছিল, তাকে একটু দেখতে গিয়েছিলাম। সুমিত্রা হেসে বলল, তোদেরকে এত খাতির কে করে রে? বাবা অবজ্ঞার সাথে বললেন, ঠিক আছে, অত না বকে এখন তোদের জন্য বাড়ির পাশের ওই অতিথিশালাটায় একটা জায়গা করা আছে, ওখানে গিয়ে বরং তোরা বিশ্রাম নে। কবিতা বৈঠকখানায় বসে কাঁদতে লাগল। আকাশ তাকে সান্ত্বনা দিতে গিয়ে বলল, আরে তুমি কাঁদছো কেন? তুমি আবার হঠাৎ করে কাঁদছো কেন? তোমার কি মাঝে মাঝে মাথা খারাপ হয়ে যায় নাকি? কবিতা ফুপিয়ে উঠে বলল, তুমি কিছু মনে করো না গো, দেখো দিদি আর জামাইবাবুকে ঘরের ভেতরে নিয়ে গেল আর আমাদের এই বৈঠকখানায় থাকতে দিল। তুমি আমাকে মাঝে মাঝে বলো না যে তোমাকে কী জন্য বিয়ে করলাম? আমারও সত্যি এখন মনে হয় যে সত্যিই তো তোমাকে কী জন্য বিয়ে করলাম আমি। না, আমার কারণে আমার বাবার কাছ থেকে তোমাকে কত অপমান সহ্য করতে হয়। ওই অপমান আমি সহ্য করতে করতে অভ্যস্ত হয়ে গেছি। হঠাৎ ঘরের আড়াল থেকে বিশ্বনাথ বাবু বেরিয়ে এলেন। তার চোখে জল। তিনি সব কথা শুনে ফেলেছেন। তিনি কবিতার কাছে গিয়ে বললেন, ও মা কবিতা, আমাকে মাফ করে দে রে মা, আমি তোর সাথে অন্যায় করছি।
তুই গরিব বলে আমি তোর সাথে খুব খারাপ ব্যবহার করেছি। আমি তোদের খেতে যাওয়ার জন্যে ডাকতে আসছিলাম, আর তোদের সব কথা শুনে ফেললাম। মারে, আমাকে মাফ করে দে। আজ থেকে তুই আর তোর স্বামী আমাদের এইখানেই থাকবি, সব সময়ের জন্যে। কবিতা অবাক হয়ে বলল, ঠিক আছে বাবা, আমি তোমাকে মাফ করে দিলাম, কিন্তু বাবা, ও যদি এইখানে থাকে তাহলে ওর কাজের কি হবে বাবা? আমাদের কাছ থেকে সিরাজবাবু টাকা পায়, কাজে না গেলে যে অনেক অশান্তি হবে বাবা। সস্নেহে জামাইয়ের দিকে তাকিয়ে বললেন, আরে মা, তোর বাবা এত কামিয়েছে কিসের জন্যে? তোদের জন্যেই তো নাকি? আচ্ছা জামাই বাবা, ও তোমাদের কাছ থেকে কত টাকা পায়? আকাশ বলল, মোটামুটি এখনো লাখানিক টাকা পায়। বাবা ঘোষণা করলেন। আচ্ছা ঠিক আছে বাবা, তোরা চিন্তা করিস না, আমি আজ বিকেলে গিয়ে ওর সব টাকা পরিশোধ করে দেব। আর জামাই বাবা, আজ থেকে তুমি আমার চালের গোডাউনে থাকবে, ঠিক আছে? আকাশ খুশি হয়ে রাজি হলো। বাবা সবাইকে নিয়ে ডাইনিং টেবিলের দিকে এগিয়ে গেলেন আর বললেন, আচ্ছা মা, চলে আয়, সেদিকে ভাত খোলা হয়ে গেছে, ঠান্ডা হয়ে যাচ্ছে, আয় খেয়ে নিবি, আয়। অহংকারী সুমিত্রা চুপ করে দাঁড়িয়ে রইল, আর কবিতা আর আকাশের চোখের জল আনন্দে ভরে উঠল। এই রকম আরও ভিডিও দেখার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ভিডিওটিতে লাইক করে কমেন্টে জানাও তোমরা কোথা থেকে ভিডিওটি দেখছো। দেখা হবে পরবর্তী ভিডিওতে।